আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার চীনা দূতাবাসে হুমকি দিয়েছে অজ্ঞাত উগ্রবাদী সংগঠন। 19 আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে ইমেল করে ঢাকার চীনা দূতাবাসকে ওই হামলার হুমকি দেওয়া হয়। হুমকিদের বিষয়টি জানাজানি হওয়ার পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা। এই ঘটনার পর 20 আগস্ট নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপির সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। ঢাকা পোস্টের খবরে বলা হয়েছে, বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে ঢাকার পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। এদিকে 22 মাস আগে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জামিন পাওয়া এক জঙ্গিকে ধরতে ঘুম হারাম হয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশের। একাধিক সূত্রে জানা গেছে, আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা AQIS এর সেকেন্ড ইন কমান্ড মাওলানা ইকরামুল হককে ধরতে কয়েকবার সাঁড়াশি অভিযান চালিয়েও পুলিশ ব্যর্থ হয়েছে। 5টি ছদ্মনাম, ভুয়া পরিচয় পাসপোর্ট, ভারতের সন্ত্রাস বিরোধী মামলার তথ্য সবকিছু বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দাদের হাতে থাকার পরও আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার এই দ্বিতীয় শীর্ষ কিভাবে উধাও হয়ে গেছে আর তার হাত ধরে বাংলাদেশে আল কায়েদা নেটওয়ার্কের কতটুকু প্রসার ঘটেছে সেটাই এখন সংশ্লিষ্টদের মাথা ব্যথা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 20 আগস্টের পুলিশের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই দিন সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে গিয়ে বৈঠক করেছিলেন সন্ত্রাসবাদ দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 8 থেকে 10 জন চীনা নাগরিক উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ সদর দপ্তরের LIC শাখার এডিসি মাহমুদ উপস্থিত ছিলেন। জানা গেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়। হুমকিটি আসে আগের দিন 19 আগস্ট। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দপ্তর ও সিটিডিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দূতাবাসে যান পুলিশ কর্মকর্তারা। তবে আকস্মিক এমন হুমকির পর বিষয়টি ভালোভাবে নেয়নি চীনা দূতাবাসের কর্মকর্তারা। পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসও বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 10:40 থেকে 11:30 পর্যন্ত ঢাকার বারিধারায় জাপানি দূতাবাসে বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচের সঙ্গে বৈঠক করেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। ঢাকা পোস্টের খবরে বলা হয়েছে, চীনা দূতাবাসে হামলার হুমকির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা খবর পেয়ে সেখানে গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কারা এবং কোন উগ্রবাদী সংগঠন থেকে ইমেল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, দূতাবাসের জন্য ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ রয়েছে, তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন। ঢাকা পোস্টের খবরে আরো বলা হয়েছে, দূতাবাসের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ ও কূটনীতিকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। এদিকে চীনা দূতাবাসে হামলার হুমকির পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গুলশান সহ বিদেশিদের বসবাস করা এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে ঢাকা পোস্ট জানিয়েছে, চীনা দূতাবাসে হামলার হুমকির পর ঢাকায় থাকা
প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতা সংগঠনকে শনাক্ত এবং তাদের অবস্থান জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। দর্শক, গত 10ই আগস্ট নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম এর প্রতিবেদনে উগ্রবাদী সংগঠন আল কায়দার বাংলাদেশি নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। ওই বার্তা পাওয়ার পর দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 30শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর AQIS কে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। AQIS এর কথিত বাংলাদেশ শাখা হলো আনসার আল ইসলাম। এর আগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আইইডির মতো শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসব বস্তু নিষ্ক্রিয় করে। এর মধ্যে রাজধানীর ডেমরা এলাকায় 2টি বোমা সদৃশ বস্তু সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই যুবক জেএমবি সদস্য। তিনি মামুন ওরফে বোমা মামুনের ঘনিষ্ঠ বলেও তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত বোমা মামুনের কোনো হদিস পায়নি তারা। এই বোমারু মামুন বিগত আওয়ামী লীগ সরকার আমলে 7 বছর জেলে ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জামিনে বের হয়ে যায়। তবে মামুনের চেয়ে গোয়েন্দাদের বেশি চিন্তা আল কায়দার ভারতীয় উপমহাদেশ বা AQIS শাখার দ্বিতীয় শীর্ষ নেতা মাওলানা ইকরামুল হককে নিয়ে। গত কয়েকদিন ধরে তাকে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 22 মাস আগে জামিনে বেরিয়ে যাওয়ার পর থেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে এই ইকরামুল হক। সবশেষ প্রায় 1 মাস আগে ইকরামুলের সন্ধানে ময়মনসিংহের সদর উপজেলার বোরোর চরে তাদের বাড়িতে যান গোয়েন্দারা, কিন্তু সেখানেও খোঁজ মেলেনি। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে 69 জন জঙ্গি পালিয়ে যায়, যাদের মধ্যে 9 জন ফাঁসির আসামি। তাছাড়া ইউনূসের আমলে তার 2 উপদেষ্টার সহায়তায় হরে দরে জামিন পেয়েছিল জঙ্গিরা। ইউনূসের আমলে 1.5 বছরে প্রায় 350 জঙ্গির জামিন হয়। গোয়েন্দারা বলছেন, এদের মধ্যে এখন সবচেয়ে বড় মাথা ব্যথা ইকরামুল হককে নিয়ে। 2023 সালের 30 মে ঢাকার মাদারটেক থেকে গ্রেপ্তার হয় ইকরামুল হক। গ্রেপ্তার করা হয় তার স্ত্রী ফারিয়া আফরিনকেও। 2024 সালের 10ই অক্টোবর জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক ছিল। কিন্তু জামিনে মুক্তির পর প্রায় 22 মাস পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার এখনকার সুনির্দিষ্ট অবস্থানের তথ্য নেই। পুলিশের তথ্য অনুযায়ী দেশে ও দেশের বাইরে অন্তত 5টি ছদ্মনামে AQIS এর দ্বিতীয় শীর্ষ নেতা মাওলানা ইকরামুল হক পরিচিত। প্রকৃত নামের আড়ালে আবু তালহা, মাওলানা সাবেদ, নূর হোসেন, মনসুর ও মিলন নামে সে কাজ করে। এমনকি বাংলাদেশেও প্রকৃত নাম ইকরামুল হক নয়, AQIS নেতা হিসেবে মাওলানা সাবেদ নামে তার একটি ছদ্মনাম শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, ময়মনসিংহে জন্ম হলেও মাদ্রাসায় পড়াশোনার সূত্রে ঢাকার ধানমন্ডি ও গ্যান্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় বেড়ে ওঠেন ইকরামুল। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা থেকে 2017 সালে দাওরাই হাদিস পাশ করেন ইকরামুল। পরের বছর ভারতে পাড়ি জমান। ভর্তি হন উত্তরপ্রদেশের সাহারানপুরের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে তিনি AQIS এর নেটওয়ার্কে যুক্ত হন। একাধিক সূত্রে জানা গেছে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড ইকরামুলের নামে সে দেশের বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। আবু তালহা নামে ছদ্মনামে ভারতে পরিচিত ছিল ইকরামুল। 2022 সালের সেপ্টেম্বরে অবৈধ পথে বাংলাদেশে এসেছিল। সিটিসি সূত্র জানায়, ইকরামুল ওরফে আবু তালহা এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। AQIS এর সদ্য সাবেক প্রধান ওয়াসিম ওমর সহ দেশি বিদেশি অনেক শীর্ষ নেতার সঙ্গে তার যোগাযোগ আছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও আধ্যাত্মিক নেতা মাওলানা ওসমান গনি ও শাইখ তামিম আল আদনানির সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সে আনসার আল ইসলামের নেতাদের সঙ্গে AQIS এর শীর্ষ নেতাদের মধ্যে যোগসূত্র হিসেবেও কাজ করে। প্রশ্ন হলো,
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে বারবার দাবি করা হলেও চীনা দূতাবাসে ইমেল হুমকির পর কেন গোয়েন্দারা নড়ে চড়ে বসেছে? আবার ইউনূসের আমলে জামিন পাওয়া জঙ্গিদের ধরতে কেন পুলিশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, সেই প্রায় 17 বছর পর। আর অবিশ্বাস্যভাবে, অকল্পনীয়ভাবে জনাব তারেক রহমান সাহেব এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই যে বিএনপি ক্ষমতায় এলো, ক্ষমতা আসার পেছনে বিএনপির কতটুকু অবদান আছে, প্রকৃতির কতটুকু অবদান আছে, আওয়ামী লীগের কতটুকু অবদান আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, এই যে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হলেন, সেই প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে শেখ হাসিনার কতটুকু ভূমিকা আছে, কতটুকু কৃতিত্ব আছে, সেটিকে তিনি ইচ্ছে করে করেছেন না নিজের অজান্তে করেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনাটা মৌলিক, আপনাদের ভালো লাগবে আশা করি। প্রথমে বলে নেই যে আজকে যদি বিএনপি সত্যিকার অর্থে তার উপকার যারা করেছে তাদেরকে খোঁজেন, যে কি কারণে আজ তিনি বিএনপি এই অবস্থায় এলো, তাহলে তাকে সবাইকে খুঁজতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের কারণেই আজ বাংলাদেশে বিএনপি অপরিহার্য হয়ে পড়েছে। একে একে করে বলছি। প্রথম কারণ হলো যে আওয়ামী লীগ একটা বড় দল। সেই বড় দলের যে বৃহত্তমতার কাছে একমাত্র বিএনপির যে অস্তিত্ব বা তুলনা, এটাকে আওয়ামী লীগ অসম্ভব করে, অবশ্যম্ভাবী করে তুলেছিল। বিএনপি আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ চলে গেলে সেই খালি জায়গাটাতে বিএনপি বসবে, এই সুযোগটা আসলে আওয়ামী লীগ তৈরি করে ফেলেছিল। সেটা কিভাবে? প্রথমত হলো যে রাজনীতির যে বিকল্প শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোকে ধীরে 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 আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। যেমন বাংলাদেশের অন্তত পক্ষে 30-35টি দল ছিল, যেগুলো মোটামুটি দৃশ্যমান। আর সেই 30-35টি দলের মধ্যে 80-র দশক থেকে, এরশাদ জমানা থেকে 30-35টি দল ছিল, যে দল 200-300 থেকে শুরু করে 3-4 হাজার লোক জড়ো করে এই ঢাকা শহরে মিছিল মিটিং করতে পারত। এরশাদ জামানাতে এই দলগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল ডিজিএফ এর পয়সা দিয়ে। আবার অনেকে কেবলমাত্র, যেমন বাসদ, তারপরে ধরুন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা তাদের মেম্বারদের চাঁদা নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখে এইরকম অনেক ছোট ছোট দল, 8-10টা দল ছিল। এর বাইরে বড় দল বলতে যেমন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তো তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এরকম অনেকগুলো পার্টি ছিল। যেমন আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন যেটিকে বলা হয়, চরমোনাই পীর সাহেবের, এরকম দলগুলো কিন্তু অনেকগুলো ছিল। এর মধ্যে খেলাফত মজলিসের কয়েকটি গ্রুপ, এরকম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো কয়েকটি সংগঠন ছিল। যে দলগুলো যদি পৃষ্ঠপোষকতা পেত, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে করে তারা সিট আনতে পারত। যেমন 24-এর নির্বাচনে সিলেটে একটি আসন থেকে সেখানকার একজন পীর আছেন, ফুলতলি পীর সাহেব। তো সেই ফুলতলি পীর সাহেব তারা আওয়ামী মাইন্ডেড, কিন্তু তিনি সেই পীর সাহেব তার নিজ যোগ্যতা বলে সেখান থেকে পাশ করে আসছে। আবার ধরুন 88-র যে পীর সাহেব, তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তারাও কিন্তু এরকম 2-3টে সিটে নির্বিবাদে পাশ করে আসতে পারত এবং দলটাকে বাঁচিয়ে রাখতে পারত। যদি আওয়ামী লীগ সবকিছু খাওয়াতে, নিজেরা খেতে হবে এবং সবাইকে বঞ্চিত করতে হবে, এই নীতি অনুসরণ না করত। তারা যদি চাইতো যে বরিশালে 7-8টি সিটে জামাতের কন্টেম্পোরারি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটি রয়েছে, তো সেই চরমোনাই পীর সাহেব তারা পাশ করে আসবে।
তাদের কিন্তু সেই সামর্থ্য ছিল, তারা পাশ করে আসতে পারতো বরিশাল বিভাগে। এরকম রাজনীতির যে একটা ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনে আওয়ামী লীগ যদি বলতে যে আমরা 200 আসন রাখবো আর 100 আসনে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে যে আসে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ 200 আসন টার্গেট করে এগোতো, সে 160 বা 70 পেত। বাকি আসনগুলোতে বিএনপি অন্যান্য যারা আছে সব দলগুলো আসতে, এর মধ্যে যদি তাদের যে সমমনোভাবাপন্ন জাতীয় পার্টিকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ছেড়ে দেওয়া হতো বিএনপির সঙ্গে ফাইট করার জন্য, সেক্ষেত্রে উত্তরবঙ্গে তারা নিজেদের দক্ষতা বলেই 35টা সিটে পাশ করে আসতে পারত। জামাতকে যদি ছেড়ে দেওয়া হতো স্বাধীনভাবে, তাহলে জামাত কম করে হলেও 20 থেকে 25টি সিটে তারা পাশ করে আসতে পারত। তো জামাত যদি 25টা সিটে পাশ হয়, জাতীয় পার্টি 35টা সিটে পাশ হয়ে আসে। অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা যদি এরকম 20-25টা সিটে পাশ করে আসে, তাহলে মূলত বিএনপি 50 থেকে 60টির বেশি আসনে পাশ করতে পারত না। এটা 14, 18, তারপর যাকে বলা হয় 24, এই নির্বাচনগুলোতে ধারাবাহিকভাবে কমতে অথবা বাড়তে, অর্থাৎ যদি 14 সালের নির্বাচন সুন্দরভাবে দেওয়া হতো, বিএনপি হয়তো 60, 70, 82টা সিট পেত। এরপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করতো, তাহলে 18 নির্বাচনে বিরোধীদের আসন অক্ষুণ্ণ থাকতো, আওয়ামী লীগ হয়তো 2-4টা বেশি পেত। আওয়ামী লীগ খারাপ করলে বিরোধীদের আসন বাড়তো, আর আওয়ামী লীগ পরাজিত হতো। এবং পরাজিত হলেও আওয়ামী লীগ সেখানে দেখা যেত 14 সনে তারা পরাজিত হতো না, কিন্তু 18তে হয়তো দেখা গেল যে আওয়ামী লীগ 80, 90, 100টা সিট পেত। অথবা 14তে যদি আওয়ামী লীগ পরাজিত হতো, তাহলে 18 সনে আওয়ামী লীগ কিন্তু আবার বিপুল গৌরবে ফিরে আসতো। এবং 14তে যদি বিএনপি এবং অন্যান্য দল এককভাবে সবাই মিলে, বিএনপি এককভাবে হতে পারতো না, কম্বাইন্ডলি সকল আন্দোলন করে তারা যদি জয়লাভ করতো, তারপরে আওয়ামী লীগ কম করে হলে 130 থেকে 40টি সিট পেত 2014 সালে, এমনকি সরকারও গঠন করত। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা দেয়নি। আওয়ামী লীগ সেই সুযোগটা না দিয়ে কেবল নিজেকে বড় করেছে আর ছোট ছোট সব দলগুলোকে খেয়ে ফেলেছে। ধীরে ধীরে খেতে 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 আসলে দল বলতে বিএনপি এবং জামাত ছাড়া আসলে কোনো দল ছিল না। এর মধ্যে জামাত ছিল গুপ্ত, বিএনপি ছিল সুপ্ত। কিন্তু একটা একেবারে এখন যেভাবে আওয়ামী লীগ একটা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, ঘুমন্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক এইভাবে বিএনপি কিন্তু পুরো আওয়ামী লীগের রেজিমে একটি সুপ্ত আগ্নেয়গিরি রূপে জনগণের ক্রোধ, জনগণের ভালোবাসা, জনগণের সাপোর্ট, এগুলোকে তারা ধারণ করেছে, সহানুভূতি ধারণ করেছে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পুঞ্জীভূত ক্ষোভ, এগুলোকে উস্কে দিয়েছে। ফলে যখন গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, খালি জায়গাটি সম্মিলিত শক্তি হিসেবে, বৃহৎ শক্তি হিসেবে এটি বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। বিএনপির এই একক ক্ষমতাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো যদি অন্ততপক্ষে 30-35টি রাজনৈতিক দল থাকতো, দৃশ্যমান রাজনৈতিক দল থাকতো, যদি হাসিনুল হক ইনু, রাশেদ খান মেনন, মোস্তফা আমির ফায়সাল জাতীয় পার্টির মানে জাকের পার্টির, এরপরে জাতীয় পার্টির অন্যান্য যেটা আনোয়ার হোসেন মঞ্জুর মতো মানুষ, আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো মানুষ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজুর রশিদ সাহেবের মতো মানুষ এরা যদি রাজনৈতিক অঙ্গনে ওইভাবে থাকতেন, তাহলে আপনি দেখেন যে বিএনপির মহাসচিব বা বিএনপির প্রথম সারির মানে 5 জন নেতা, গয়েশ্বর বাবু, মেজর হাফিজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর শেষে ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ, এই পর্যায়ের 5 জন লোকের সমপর্যায়ের লোক যদি 20 জন লোক বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি এরকম 10 জন লোক থাকতো, তাহলে আজকে এই যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরপর জুনায়েদ সাকি, এদেরকে মানে পাত্তা দিয়ে
এদেরকে বুকে জড়িয়ে ধরে এদের সমস্ত কথাবার্তা শুনে জনাব তারেক রহমান সাহেবকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে হচ্ছে এবং রাজনীতির যে দুর্ভিক্ষটা শুরু হয়েছে এই দুর্ভিক্ষটা শুরু হচ্ছে না। তো সেই দিক থেকে আজকের যে বিএনপির অভিষেক, বিএনপির উত্থান, বিএনপির ক্ষমতা আরোহণ, এটা আওয়ামী লীগের আগ্রাসন, আওয়ামী লীগের আগ্রাসী নীতি এবং আওয়ামী লীগের আমি থাকবো বাকি কেউ থাকবে না এই যে মনোভাব, এই মনোভাবের কারণেই আজকের বিএনপি এই জায়গাতে আসতে পেরেছে। তো সেই অর্থে বিএনপি উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া যে পুরো সময়টি জুড়ে তারা যত আগাছা আছে, রাজনীতির আগাছা, ছোটখাটো আগাছা, সেই আগাছাগুলোকে তারা পরিষ্কার করে তারা বিএনপির জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে ফেলেছে। আগামীতেও যদি আবার বিএনপির পতন হয়, বিএনপি যদি সম্মিলিতভাবে রাজনীতির ময়দানে সবাইকে শক্তিশালী না করে, তাহলে আওয়ামী লীগ যে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে কিংবা গুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে অল অন এ সাডেন সুনামির মতো এসে খালি জায়গা, রাজনীতির যে ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামটা এসে দখল করবে, প্রচন্ড শক্তি নিয়ে দখল করবে। এবং প্রকৃতিতে এভাবেই হয় যে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় কেন হয়, কালবৈশাখী কেন হয়, একটা নির্দিষ্ট জায়গায় উত্তপ্ত হয়ে যায় বায়ুমণ্ডল, তারপর সে বাতাস গরম হয়ে যাওয়ার পর সে বাতাস উপরে উঠে যায়, মানে সে তার জায়গা ছেড়ে দেয়। আর বায়ুর যে শূন্যতা, যে জায়গাটা খালি হয়, সেই জায়গাটা পূর্ণ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস দৌড়ে চলে আসে এবং তখনই সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। এবং আপনি দেখবেন ঝড় শুরু হওয়ার আগে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের প্রবাহ ধীরে ধীরে আসতে থাকে। সেই ক্ষেত্রে সামনে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি বিএনপি সতর্ক না হয়, রাজনীতি যদি ওপেন আপ করে না দেওয়া হয়, শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব রাখে এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে হুবহু ঠিক সেম কাজটা এখন তারা করছে, সেই কাজ যদি তাদের অব্যাহত থাকে, তাহলে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে একইভাবে বিএনপির পতন হবে। এগুলো একটা। সেকেন্ড থিং হলো তারেক রহমান সাহেব কি করে ক্ষমতায় এলেন? এত ক্ষমতা আসার কথা নয়। তাকে মাইনাস করার, তাকে বাদ দেওয়ার অনেক চেষ্টা আওয়ামী লীগ করেছে। এমনকি আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের পরিবর্তে তার স্ত্রীকে রাজনীতির পাদবিটা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, জুবাইদা রহমানকে আনার জন্য নানাভাবে চেষ্টা করেছে। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল তারেক রহমান সাহেব, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল মনস্তাত্ত্বিক বেগম জিয়া। বেগম জিয়াকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিভিন্ন কারণে, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য এবং তাকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা, এটা আসলে শেখ হাসিনা কোনো অবস্থাতেই মানে বরদাস্ত করতে পারতেন না। তিনি মনে করতেন যে একটা ভদ্র মহিলা, অনলি ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস, তারপরে সে যখন একজন প্রধানমন্ত্রীর মেয়ে অর্থাৎ শেখ হাসিনা, একজন মন্ত্রীর মেয়ে, তখন সে একজন সাধারণ মেজরের স্ত্রী, এই ধরনের কথাবার্তা নিজে নিজে স্মরণ করে নিজেকে তিনি একেবারে ক্ষমতা, সম্মান, মর্যাদার এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বেগম জিয়াকে একজন নেহায়েত সুন্দরী মহিলা হিসেবে তার মনে হতো। কখনো তাকে তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে কখনো স্বীকৃতি দেননি। কিন্তু এই যে তিনি যে বারবার বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছেন, এই তাচ্ছিল্যের কারণে বেগম জিয়ার সম্মান এবং মর্যাদা শুধু বাড়তে ছিল, ভীষণভাবে বাড়তে ছিল, যেটা উনি আন্দাজ করতে পারেননি। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না, টিল নাও, এখন পর্যন্ত। মানে কখনোই তাকে কেন্দ্র করে তার কোনো স্নেহের দৃষ্টি ছিল না। এবং তার একটা দিক ছিল যে সে যখন কোনো মানুষকে ভালো জানতেন, তখন তাকে এতটা ভালো জানতেন, একেবারে সে বাঁশ দিয়ে তাকে শেষ না করা পর্যন্ত তিনি তার উপর থেকে কোনো স্নেহের সেই যে আশীর্বাদের যে নজর তিনি সরাতেন না। যেমন দেখা গেল যে একটা ছোট্ট উদাহরণ, তার একজন সেক্রেটারি ছিলেন
চিফ সেক্রেটারি তোফাজ্জল সম্ভবত নাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল, বরিশাল বাড়ি। তো তোফাজ্জল সাহেব সেই মানে যখন জুলাই আন্দোলন হয় তখন রাস্তায় তোফাজ্জল সাহেবের ছেলেরা তার ছেলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং মিছিল করছে। এবার দেশে না দেশের বাইরে আই ডোন্ট নো। এখন শেখ হাসিনার কাছে এই ছবিটা পৌঁছানো হলো এবং সিনিয়র একজন নেতা এটা পৌঁছালেন। তো প্রথমে তিনি আহত হলেন, কষ্ট পেলেন, তারপর একটু পরে আবার বললেন যে আরে বাদ দাও তরুণরা, গিয়ে দেখো তোমার ছেলে মেয়েও এই এখন বৈষম্য বিরোধীদের সাথে সেই মিছিল করছে। তো যে লোক অভিযোগ করতে গেছে সে তো রীতিমতো বেজ্জিত হয়ে গেলেন এবং সে আমাকে কদিন আগে নিজে টেলিফোন করে বললেন যে এই হলো তাদের নেত্রীর মনোভাব। এবং এই ঘটনাটা ঘটছে ধরুন 2024 সনের জুলাই মাসের 20-22 তারিখের দিকে। তবুও তিনি তোফাজ্জল সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলেননি। কাইকাউস নামে তার আর একজন মুখ্য সচিব ছিল। পুরো বাস দিয়ে মানে সারা আওয়ামী লীগের সবাই মিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগকে গত 17 বছরে জানা করেছে, সর্বনাশ করেছে এই সুনামগঞ্জের ওদিকে বোধহয় বাড়ি কাইকাউস নামে যে ভদ্রলোক, বিদেশে এখন পালিয়ে আছে, খুব স্টাইল করে কথা বলেন, একজন সচিব, তার মুখ্য সচিব হয়ে গেছে। এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এমন সর্বনাশ করেছে এবং শেখ হাসিনা কাইকাউস ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। মানে যেভাবে একটা ছোট্ট উদাহরণ দিই, কাইকাউস absolutely was a slave and servant of সালমান এফ রহমান। তো সালমান এফ রহমানের সাথে সালমান এফ রহমান করোনার টিকা দিবে, সমস্ত ওষুধের যে শিল্পটা তার নিজের হাতে চালাবে। এই কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন যে সচিব ছিলেন, খুবই পাওয়ারফুল, একদম পাগলা টাইপের, বাড়ি সম্ভবত কিশোরগঞ্জের দিকে, মান্নান সাহেব ছিল নাম। এমন আওয়ামী লীগ করতেন না, কিন্তু আওয়ামী লীগ করতেন না, কিন্তু ভীষণ রকম ডেসপারেট। চট্টগ্রামের ডিসি ছিলেন, কমিশনার ছিলেন, অল থ্রো মানে যাকে বলা হয় অনেস্ট এবং পাগলা, যাকে বলা একটু একদম পুরো পাগল টাইপের মানুষ। তো সে পুরো সালমান সাহেবকে চ্যালেঞ্জ দিল এবং সে কিচ্ছু করতে দিল না করোনার সময়টাতে। এর মধ্যে তার স্ত্রী, সেই স্বাস্থ্য সচিবের স্ত্রী করোনাতে মারা গেলেন এবং কয়েকদিন পরে স্বাস্থ্য সচিব সেই নিজে করোনা আক্রান্ত হয়ে বিছানায়। এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে সেই কাইকাউস এন্ড গং প্রধানমন্ত্রীকে গিয়ে বোঝালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যেখানে সচিব নেই, তো এই সময়টাতে সে অসুস্থ, তাকে সেই ট্রান্সফার করে যেখানে একটু কম গুরুত্বপূর্ণ জায়গাতে একটু দিয়ে রাখি, পরে না হলে এখন একজন মানে এই মুহূর্তে করোনার এই সময়টাতে চালাতে হবে এরকম একজন স্বাস্থ্য সচিবকে সেখানে নিয়োগ দেওয়া হোক। তো বোঝার চেষ্টা করে যে যার স্ত্রী মারা গেছে এবং যে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সফলতা, শেখ হাসিনার সময়ের যে সফলতা, এটার জন্য করোনা, বিশেষ করে করোনা মোকাবেলাতে সবাই যাকে সম্মান করে তিনি হলো মান্নান সাহেব। তো সেই মান্নান সাহেবকে এই কাইকাউসরা ট্রান্সফার করে দিল এবং ওখানে আবার সেই মানে যাকে বলা হয় জাহাদ মালিকের গ্রুপ, সালমান এফ রহমানের গ্রুপ, মানে তারা মিলে সেই করোনার যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা শুরু করলো। তো এই তখন যদি এই কাইকাউস সম্পর্কে, জাহেদ মালিক সম্পর্কে, সালমান সম্পর্কে শেখ হাসিনার কাছে কেউ এটা টু শব্দ করতো, তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। এইভাবে কত পরিবার শেষ করে দিয়েছে। তো এই কর্মকাণ্ড করে যেটি হলো শেখ হাসিনা তার একক একটা কর্তৃত্ব, একটা বংশ, মানে বঙ্গবন্ধুর কন্যা, একটা বংশ, একটা মনুমেন্ট সে তৈরি করে ফেলেছিল তার নিজের জন্য। ঠিক ওটাকে সামাল দেওয়ার জন্য বিএনপি আসলে অটোমেটিক্যালি তারা একজন নেতাকে তৈরি করেছে, কেবলমাত্র যেন সমস্ত ক্ষমতা, আগ্রহ, উদ্দীপনা যেন তারেক জিয়ার দিকে যায়।
এর কারণ হলো শেষের 7-8 বছরে তোফায়েল সাহেব শেষ, আমু সাহেব শেষ, মতিয়া চৌধুরী শেষ, দলের যত লোক ছিল সিনিয়র জুনিয়র সব শেষ হয়ে একমাত্র দলের বাতিঘর বা হ্যাজাক লাইট রূপে শেখ হাসিনাকে এনলাইটেন করা হয়েছিল। আর শেখ হাসিনা সেই লাইটের অনুকরণে বিএনপিও তার সমস্ত কিছু বাদ দিয়ে শুধু তারেক জিয়ার সেই পর্যায়ে নিয়েছিল। ফলে আজকের যে তারেক জিয়া, শেখ হাসিনা যদি স্বৈরাচারী না হতেন, শেখ হাসিনা যদি আপনি এখন তাকে যে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হয়, কর্তৃত্ব পরায়ণ গালাগালি করা হয়, সমস্ত ফাইল তাকে সিগনেচার করতে হবে, সব জিনিস তাকে জানতে হবে, সব জিনিস তাকে বুঝতে হবে, এমনকি একটা থানার ওসি কি করলো না করলো সেটাও সে খোঁজ খবর রাখে এবং সেভাবে সিদ্ধান্ত দেয়। এই ধরনের একটা অহমিকাবোধ তার মধ্যে চলে এলো। ফলে এই শক্তির কারণে কি হলো, বিএনপির মধ্যেও একটা ইউনিয়ন কমিটির সে তারেক জিয়াকে করতে হবে, ছাত্র দলের কমিটি তারেক জিয়াকে করতে হবে, এভরিথিং সবকিছু করে উঠে সেও তার দলের একটা অবিসংবাদিত নেতা হয়ে গেল। এখন সেই অবিসংবাদিত নেতা হয়ে, অপরিহার্য নেতা হয়ে যখনই আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে আসলো, আর শেখ হাসিনা চলে গেলেন এবং শেখ হাসিনার ঠিক চেয়ারটিতে তারেক জিয়া বসে পড়লেন। এখন তিনি বসে এই গত 6 মাসে শেখ হাসিনার মতো কাজ করছেন একক কর্তৃত্ব নিয়ে, নাকি গণতান্ত্রিক ভাবে করছেন? তিনি কি ভবিষ্যতে শেখ হাসিনা, জয় বা পুতুল এই পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির জন্য একটা স্পেস রেখে দিচ্ছেন, নাকি তিনি চাচ্ছেন যে সার্বজনীন একটি রাজনীতি থাকবে, সেই রাজনীতির মধ্যে কারো যদি পারিবারিক গ্রহণযোগ্যতা থাকে সেটা প্লাস পয়েন্ট হবে, কিন্তু যোগ্যতা থাকতে হবে সার্বজনীন। এই জিনিসটি যদি থাকে তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার এটি অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আর যদি তারেক রহমান সাহেব সব জায়গাতে, তারেক রহমান, তারপরে জুবাইদা রহমান, তারপরে জাইমা রহমান, এটা যত বেশি সামনে চলে আসবে, তারপরে জাইমা রহমানের বিড়াল, তারেক রহমান সাহেবের অন্য যে কোনো একটা প্রাণী, এনিথিং, এই জিনিসগুলো যত বেশি আসবে তখন দেখবেন যে জয়ের কুকুর নিয়ে সামনে চলে আসবে। জয়ের কুকুরও তখন যাকে বলা হয় আওয়ামী লীগের লোকের কাছে এটা বিরাট নেতা হয়ে যাবে, বিরাট নেতা। তারপরে পুতুলের ভ্যানিটি ব্যাগ আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বের কাছে ওটা একটা সিম্বল হয়ে যাবে, এবং এটাই রাজনীতি। এখন সেই রাজনীতি চলছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, তারেক রহমান সাহেব সেই কাজগুলো যদি করেন, তাহলে আমাদের যারা আছে আমরা মোটামুটি আল্লাহকুম জানাকুম আওয়ামী লীগ বিএনপির এই ধারার বাইরে যেতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।